এসআইআর এবং বিএলও প্রসঙ্গে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ভার্চুয়াল বৈঠক করেছেন এবং মুর্শিদাবাদে গোটা রাজ্যের সঙ্গে বিভিন্ন স্তরের নেতৃবর্গ ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন এবং সেখানে সেই ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্দির যিনি চারবারের বিধায়ক অপূর্ব সরকার। আমরা তাকে এই লাইভ অনুষ্ঠানে পেয়েছি। অপূর্বদা, সার্বিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন যে আপনারা কর্মীদেরকে বলবেন, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে বিভিন্ন রকম ঘটনার খবর, আত্মহত্যার খবর, আশঙ্কার খবর, আতঙ্কের খবর আসছে, সেই খবর সংবাদ মাধ্যমেও পরিবেশিত হচ্ছে, সেই জায়গায় এসআইআর নিয়ে অনেকের মধ্যে ভীতি সঞ্চার হচ্ছে, আপনারা সেই ভীতি দূর করার জন্য এবং এসআইআর এর ফলে কোনো নাগরিক যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যান সেটা আপনাদের মুখ্যমন্ত্রী বলেই ছিলেন, সেই জায়গায় আজকের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, সেই বার্তার নির্যাসটা কি, মূল নির্যাসটা কি, কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন, সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ইতিমধ্যেই আমাদের নেতা, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী উপস্থিত থেকে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ উনি বারে বারে মানুষের সামনে প্রতিদিন প্রতিনিয়ত এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তার বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মানুষকে সতর্ক করেছেন এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি ক্ষমতা দখল না করতে পেরে এই বাংলায় বারে বারে 19, 21, 22, 23, 24 ক্রমাগত বিজেপি একদিকে সাংসদদের সংখ্যা ক্ষয় হয়েছে, একদিকে উপনির্বাচনগুলোই 11টা বোধহয়, সম্ভবত 11টা উপনির্বাচনে নিজেদের জেতা আসন হারিয়েছে। তাই বাংলায় শেষ কামড় বসানোর জন্যে এই বাংলাকে যেমন একদিকে আর্থিক বঞ্চনা, মানুষের অধিকার তা কেড়ে নেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে আজ সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে 100 দিনের কাজকে। এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে আমাদের একটা তৃণমূল পার্টির সবচেয়ে বড় জয়। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজেপি পার্টি তারা চাইছে এসআইআর এর মধ্য দিয়ে বৈধ ভোটারকে অবৈধভাবে অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করা, ডি ভোটার তৈরি করা। এর প্রতিবাদে আজ থেকে 6-8 মাস আগেই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি বুথে বুথে আমাদের বুথের কর্মীরা, নেতৃত্বরা, জনপ্রতিনিধিরা সবাই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে আমরা স্ক্রুটিনি করেছিলাম। তা আমরা সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে স্ক্রুটিনি করতে গিয়ে অবাক হয়ে গেছিলাম যে আমি অপূর্ব সরকার, আমার একটা ভোটার কার্ড, এপিক কার্ড আছে, ভোটার কার্ড, তার একটা নাম্বার আছে। তা আমি দেখছি সেই নাম্বারে আরেকটা কার্ড ইস্যু হয়ে আছে। সেই কার্ডটা কোথায়, কে? দেখছি কারো বাড়ি উত্তরপ্রদেশ, কারো বাড়ি হরিয়ানা, কারো বাড়ি গুজরাট, কারো বাড়ি রাজস্থান, তাদের নামে আরেকটা কার্ড ইস্যু হয়ে আছে। অর্থাৎ এই বাংলাতেও একটা অপচেষ্টা শুরু করেছিল, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে পেরেছে এবং অভিযোগ জানানোর পর আমরা সেই তালিকাও জমা দিই। আমাদের এই মুর্শিদাবাদে প্রায় এরকম 11,000 নাম আমরা আইডেন্টিফিকেশন করতে পেরেছিলাম, খুব কম করে বলছি। তা আমাদের কার্ড, ভোটার কার্ড, শুধু আমার কার্ডে দুটো নাম্বার হবে কেন? দুজনের কাছে একই ভোটার নাম্বার, একই কার্ড। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি যেটা করতে চাইছে, আগাম বলেছিল, এখনো বলছি, আগাম বলছে, আর বারে বারে এসে বলে যে রোহিঙ্গা তাড়াবো, ঘুষপেটিয়া ধরবো, অনেক কিছু বলে। বিহারে কজন ঘুষপেটিয়া ধরা পড়েছে এখনো পর্যন্ত তার কোনো হিসাব দিতে পারেনি। আমাদের আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই নতুন ভোটার তালিকা নতুন ভাবে এই যে নিবিড় সংশোধনের কাজ চলবে,
এই সংশোধনের মধ্য দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি মানুষ, বৈধ ভোটার যারা, 100% বৈধ ভোটার বা বৈধ নাগরিক, তারা তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। একজনেরও নাম যেন বাদ না যায় যারা বৈধ। সেই বিষয়ে আমরা দলগতভাবে বুথের নেতা কর্মী থেকে বুথ লেভেল এজেন্ট, তার উপরে আমাদের অনেকগুলো স্টেপ আছে আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এর সুপারভিশন চলবে জেলা পর্যন্ত, পঞ্চায়েত লেভেল, পৌরসভা লেভেলে হেল্প ডেস্ক, একটা ওয়ার রুম খোলা হবে বিধানসভা কেন্দ্রিক। জেলাতে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হওয়া না পর্যন্ত এইগুলো ক্যাম্পগুলো থাকবে, ওয়ার রুম থাকবে, জেলায় একটা মনিটরিং সেল থাকবে, এগুলো আমাদের থাকবে। এবং অত্যাধুনিক ব্যবস্থা নিয়ে আমরা মানুষের কাছে আবেদন করেছি যে আমাদের কর্মীরা যাবে বা আধিকারিক বিএলও যাবে, বিএলএ আমাদের পার্টির যারা দায়িত্ব দেওয়া হবে সেখানে তারা যাবেন, তাদেরকে সহযোগিতা করুন, ফর্ম ফিল আপটা করুন আপনারা। এটার মধ্য দিয়ে আমরা চাই যাতে বৈধ ভোটার তারা নামের তালিকায় থাকে। এটাই কিন্তু আমাদের মূল কাজ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। ঘুষপেটিয়া ধরবে, রোহিঙ্গা ধরবে, তা আমরা জিজ্ঞেস করবো ঘুষপেটিয়া কজন বিহারে ধরা পড়লো? একজন। বিহারের অনেক অভিযোগ আছে, সুপ্রিম কোর্টে তা দাখিলও হয়েছে। বিহারের ভোটার লিস্টে 1,87,000 ভোটারের ডাবল নাম আছে। একটা বাড়িতে 300 জন থাকে, 150 জন থাকে, নাম আছে। এরকম অনেক অভিযোগ শুনছি আমরা, এবং কাগজপত্রে মিডিয়ার মধ্য দিয়ে আমরা দেখছি আছে। অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে, অনেক জীবিত ভোটারকে মৃত সাজিয়ে দেওয়া হয়েছে। এখনো এখানেও মুর্শিদাবাদ কেন, বাংলাতে যারা বেঁচে আছে তাদেরকে মৃত বলে ভোটার লিস্টে করে দেওয়া হয়েছে। এই যে ভোটার লিস্ট দিয়েছে, সেই ভোটার লিস্টে মৃত, কিন্তু দিব্যি সুন্দর জলজান্ত বেঁচে আছে। এরকম যেগুলো আছে, আমরা চাই শুদ্ধ ভোটার হোক, কিন্তু কোথাও কোনো ইন্টেনশন যদি কারো কাজ করে নাম বাদ দেওয়ার পিছনে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবো। আমরা ছেড়ে কথা নয়, আমরা আইনগতভাবে গণতান্ত্রিকভাবে আমরা যা করার নিশ্চিতভাবে সেটা মানুষের পাশে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও নিশ্চিত থাকবো। আমরাও দেখতে চাই যে বিহারে ঘুষপিটিয়া তো ধরা পড়লো না, অথচ উগ্রপন্থী ঘুরে বেড়ায়। আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক অপূর্ব সরকার। কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সংশোধনী প্রক্রিয়া, ভোটার তালিকা নিয়ে এসআইআর যে শুরু হয়েছে, সেই সব নিয়ে কিন্তু তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে মুর্শিদাবাদের জেলা সভাপতি বহরমপুর তিনিও ছিলেন। আচ্ছা, আমাদের জেলায় অপূর্বদা যে প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা বাইরে রয়েছেন, এবার দেখা গেল যে বিএলওরা যাচ্ছে সেই জায়গায়, বাড়িতে তারা নেই, অন্য স্টেটে আছে বা বিদেশে আছে, তাদের ক্ষেত্রে কি করার, নিয়মটা কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, মাইগ্রেশন পরিযায়ীটা 2-3 রকম। কেমন, যে আমাদের এই জেলায় ধরুন 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, কম বেশি সংখ্যা যাই হোক না কেন, এর নিচে নয় আর কি, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। দক্ষ শ্রমিক হিসাবে থাকতে পারে, সাধারণ শ্রমিক হিসাবে থাকতে পারে, একজন চাকুরিজীবী হিসাবে থাকতে পারে, একজন ছাত্র হিসাবে থাকতে পারে, বা বিভিন্ন পেশার মধ্য দিয়ে এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ কাজ করছে। এটা এক ধরনের। আরেকটা আছে যে আমাদের এই বাংলার, এই বিশেষ করে এই মুর্শিদাবাদ, এখানকার বহু মানুষ, বহু আমাদের বন্ধু বান্ধব ভাই, তারা আছে কোথায়? তারা অ্যাব্রডে, মিডিল ইস্টে আর কি, যে সৌদি আরব, কুয়েত, বাহরিন, এরকম দেশে, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এমনকি দেখুন পড়াশোনার জন্য আমাদের অনেকে বিদেশেও আছেন, চাকরির জন্য বিদেশেও আছেন। কেউ কেউ বিদেশি নাগরিক হলেও, নাগরিকত্ব নিলেও বেশিরভাগই এই বাংলার নাগরিক।
তাদের ক্ষেত্রে কি হবে? যদিও বলা আছে, আমরা বলবো তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে, ফর্মটা যেন সবাই ফিল আপ করে, অথবা তার পরিবারের কেউ অ্যাডাল্ট, তার পরিবারের কেউ ফর্ম ফিল আপ করে যেন জমা দেয় বিএলওর হাতে। আমরা সমস্ত রকম সহযোগিতা করব। প্রয়োজনীয় কাগজ আমরা নিশ্চিতভাবে নেব। কারণ আপনাদেরকে মধ্য দিয়ে বলে রাখি, যেটা আমাদের বাইরে যারা থাকেন, যাদেরকে পরিযায়ী বলছি আমরা বা প্রবাসী বলছি আমরা, যে আমরা ফর্ম ফিল আপ করে আপনার কাগজপত্র আপনি দেবেন, নিশ্চিতভাবে সেগুলো জমা হবে। কিন্তু এখানকার সিপিএম, কংগ্রেস, বিজেপি এই মুর্শিদাবাদ জেলায় তারা যদি কোনো অবজেকশন করে আপনাদের নামে, হয়তো ইলেকশন কমিশন অর্ডার দেবে আপনাদের নাম বাদ দেওয়ার জন্যে। আপনাকে হয়তো শারীরিকভাবে এনকোয়ারিতে উপস্থিত থাকতে হবে, হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে যখন শুনানি চলবে। তাই চেষ্টা করবেন ভারতবর্ষের ভিতরে যারা আছে, ওই কটা দিন যেভাবেই হোক ছুটি নিয়ে আসুন। আমরাও যোগাযোগ করছি আপনাদের পরিবারের সাথে, যাতে কোনো অবস্থাতেই আপনাকে এই বিজেপি, কংগ্রেস, সিপিএম বাদ না দিতে পারে অবজেকশন দিয়ে। তার জন্যই তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে নির্দেশ। যারা বাইরে আছেন, প্রবাসী যারা, তাদের কাছেও আমরা একই অনুরোধ রাখছি যে পারলে হিয়ারিং এর কয়েকদিন অন্তত আপনার নিজের বাড়িতে আপনি থাকুন, হিয়ারিং এ উপস্থিত থেকে। আপনার পাসপোর্ট আছে, কোনো অসুবিধা নেই, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, অসুবিধা নাই, এগুলো আপনি যেমন দেখাতে পারবেন নিশ্চিতভাবে। আবার অনেকের এই ভারতবর্ষে, এই বাংলার অনেকের কাছেই অনেক কিছু নাই, অনেকের কাছেই অনেক কিছু নাই। তাদের কাছে আধার আছে, আধার জমা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টাই করেছে। তাই স্বাভাবিকভাবেই আমরা যারা বৈধ ভারতের নাগরিক, এই বাংলার নাগরিক মানুষ, একজনেরও নাম যাতে বাদ না যায়, সে কাজে সর্বস্তরে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে তৃণমূলের যে জেলা কার্যালয় যেখানে আপনি বসে রয়েছেন, সেখানে কি কোনো হেল্প ডেস্ক বা কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো মানুষ দিশেহারা হয়ে বা আতঙ্কিত হয়ে তাকে সহযোগিতা করার জন্য? হ্যাঁ, আমরা শুধু হেল্প ডেস্কই করছি না, আমাদের বললাম তো পঞ্চায়েত লেভেলে আমাদের মানুষকে সহযোগিতা দেওয়ার ক্যাম্প থাকবে শেষ দিন পর্যন্ত। পৌরসভাতে ওয়ার্ড ওয়াইজ ক্যাম্প থাকবে, বিধানসভা কেন্দ্রিক একটা ওয়ার রুম থাকবে। সেখানে আমাদের কর্মীরা থাকবে যারা আমাদের ল্যাপটপ চালাতে জানে, কম্পিউটার মোবাইলে ভালো জানে যারা, এরকম আমাদের ছাত্র যুবরা থাকবে। আবার জেলাতে সেগুলো মনিটরিং করবে বিধায়ক, পঞ্চায়েতে প্রধান এবং অঞ্চল সভাপতির দায়িত্ব, বিধানসভা কেন্দ্রে বিধায়কের দায়িত্ব, জেলাতে আমরা যারা আছি জেলার নেতৃত্ব আমাদের দায়িত্ব। এরকম ক্যাম্প আমরা করছি, হেল্প ডেস্ক করছি। আমরা বিধানসভা কেন্দ্রিক আমরা সেই নাম্বার দিয়ে দেব। তবুও বলে রাখি, পঞ্চায়েতে প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌরসভার চেয়ারম্যান, এমএলএ, এমপি, জেলা পরিষদ বা নির্বাচিত সদস্য, এদের সাথে যোগাযোগ করবেন। কোনো অসুবিধা হলে পার্টির আমরা আছি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি থেকে শুরু করে জেলার আমরা সবাই যারা দায়িত্বে আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। সব সহযোগিতা করার দায়িত্ব আমাদের। জেলা প্রশাসন বা জেলা ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য দলীয় তরফে তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা দায়িত্ব আমাকে দিয়েছে। দায়িত্ব সবাই মিলেই আমরা একসাথে সেই কাজটা করব, যে দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যেই আমাদের এখানে যে জেলার টিম থাকে তারা মিটিং করে এসছে, সাব ডিভিশনে মিটিং করেছে, ব্লক লেভেলেও মিটিং করেছে, সরকারের নির্দেশিকা বুঝেছে। এবং আমরা আমাদের যে কাজ, আমরাও সেই কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। কাল থেকে আমাদের বিএলএ 2 যারা আছে, যারা দায়িত্বে আছে, তাদের ট্রেনিং শুরু হচ্ছে। আমার এলাকা থেকেই ভরতপুর, বড়োয়া, এই কাঁদি, বড়োয়া নিয়ে হয়তো আমি কালকে করে দিতে পারি ট্রেনিং ক্যাম্প। আজকে বহরমপুরে সিপিএম কার্যালয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে এই যে ইলেকশন কমিশন এর বিরুদ্ধে যে তৃণমূল সুর চড়াচ্ছে, তা আসলে একটা ছদ্মবেশীরই নামান্তর। কেননা তৃণমূল বাইরে গরম, ভেতরে নরম। মোহাম্মদ সেলিমের যুক্তি হচ্ছে যে ইলেকশন কমিশনারের কাছে যে বৈঠক ছিল সর্বদলীয়, সেখানে তৃণমূল সেভাবে সোচ্চার হয়নি, বড় মাপের কোনো নেতাকে পাঠায়নি। এটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা নেক্সাস রয়েছে। কি বলবেন আপনি? বড় মাপের নেতা মানে কে? মোহাম্মদ সেলিমের কথা বলছি।
সেলিম সাহেব কাকে বলতে চাইছে আমি জানি না। যাক, সেলিম সাহেব মুর্শিদাবাদে এসছে। সেলিম দা নমস্কার। হেরে গিয়ে পালিয়ে গেলে না, দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভাঙনে নাই, বন্যায় নাই, কোথায় ছিলেন আপনি? ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার হাসিটা কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? অনেকদিন পর এসছেন মুর্শিদাবাদে। আমাদের জানেন তো বোধহয় জিআই তকমা পেয়ে গেছে আমাদের ছানা বড়া। আসুন, আপনাকে নিমন্ত্রণ করলাম ছানা বড়া খাওয়ার জন্য। আর মুর্শিদাবাদের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা আছি, দায়িত্ব নিয়ে আছি। অন্তত একটা জিনিস আপনাকে প্রমাণ করে দিয়েছি সেলিম সাহেব, এবারের নির্বাচনে রক্তপাতহীন নির্বাচন হয়েছে। আর দুই রক্ত খাওয়া মানুষ আপনারা গলা ধরে ভোট করেছেন, রক্তপাত হতে দেয়নি মুর্শিদাবাদের মানুষ। স্যালুট। এটাই মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। অপূর্বদা, আমি শেষ দিকে সেটা হলো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন গাছ থেকে কেউ পড়ে গেলেও এবার বলা হবে যে এনআরসি বা এসআই এর জন্য আত্মহত্যা করেছে, কেউ এমনি সুইসাইড করলেও সেটাও বলা হবে, কেউ যদি বাজ পড়ে মারা যায় সেটাও বলা হবে, কেউ যদি সাপের কামড়ে মারা যায় তাও তৃণমূল কংগ্রেস বলবে। তৃণমূল কংগ্রেস দিশেহারা, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। আপনি কি বলবেন? দেখুন, ওদের কাছে মৃত্যুটা কোনো বিষয় নয়। ওরা জ্যান্ত পুড়িয়ে দিতে পারে, তার ভিডিও করে ছাড়তে পারে, ওরা মব লিঞ্চিং এর মধ্য দিয়ে মানুষ মেরে দিয়ে অট্টহাসি হাসতে পারে, ওরা করোনার সময় পরিযায়ী শ্রমিকদের উপর ট্রেন চালিয়ে দিতে পারে। ওদের কাছে মৃত্যুটা হচ্ছে তাচ্ছিল্যের ব্যাপার। কারণ ওরা তো সেই হিটলারেরই অপভ্রংশ, হিটলারেরই উত্তরসূরি। তর্ক করলে আমি আছি আপনাদের সাথে, আপনাদের মধ্য দিয়ে বলছি। আমি কথা কেন বললাম? আপনারা হিটলারের উত্তরসূরি, তর্ক করলে আসুন আমার সাথে। আপনাদের লেখা, আপনাদের পড়া, আপনাদের বই সেটা প্রমাণ করে, আমাদের প্রমাণ করতে হবে না। তাই স্বাভাবিকভাবেই যে কোনো মৃত্যু অবশ্যই আমাদের কাছে বেদনার, সে যেভাবেই হোক। আমি বাংলাদেশের মানুষ, আমার পূর্বপুরুষ বাংলাদেশের, আমার জন্ম এই ভারতবর্ষে। আমার বাবা একটা ছোট্ট সরকারি চাকরিজীবী ছিলেন। আমরা জানি যন্ত্রণাটা কি, যে আপনারা আজকে যেটা করতে চাইছেন, এই এসআইআর এর মধ্য দিয়ে ডি ভোটার তৈরি করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে ব্যবস্থা করতে চাইছেন, এটা আমরা জানি। আপনাকে দয়া করে বলবো, 12 লাখ হিন্দুকে নাগরিকত্ব দিয়ে আসুন, আসামের 12 লাখ হিন্দুকে নাগরিকত্ব দিয়ে আসুন, তারপর ডায়লগ শুনবো। কেন 12 লাখ হিন্দু আসামে বাদ গেছে? কেন 1 লক্ষ গোর্খা লেপচা ভুটিয়া বাদ গেছে বলুন? আর 6 লক্ষ মুসলিম বাদ গেছে আসামে, আজও নাগরিকত্ব দিতে পারেননি কেন? কি দরকার আপনাদের? নাগরিকত্ব ক্যাম্প খুলতে গেছেন মতুয়াদের জন্য, এখন দরদ চোখে উঠলে পড়ছে নাকি? আপনাদের এমএলএ কি বলছে শুনছেন না? আপনার এমএলএ কি বলছে আপনি শুনছেন না? কেন সিএ ক্যাম্প খুলতে হয়েছে আপনাদেরকে? তাহলে কার ভোটে আপনারা জিতে আছেন? 2002 কিসের জন্য? 2002 এর ভোটার লিস্ট কেন 2025 জুনের লিস্ট হবে না? কেন হবে না? আমার জন্মের সার্টিফিকেট কোথায় পাবো? ইনস্টিটিউশনাল ডেলিভারি কত ছিল ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে? আপনি রোহিঙ্গা ধরবেন, আপনি গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 20 লাখ, 18 থেকে 20 লাখ, আর আপনি বলছেন 1.5 কোটি রোহিঙ্গা ধরবেন। কেমন দেখতে, খেতে দেখেছেন কোনোদিন? কোন ভাষায় কথা বলে জানেন? তার রোহিঙ্গারা যারা মায়ানমার থেকে আসবে, তারা কোন দিকে আসবে? মেঘালয়, ত্রিপুরা, নর্থ ইস্ট স্টেট এসআইআর করেছেন? করেননি। আসাম এসআইআর করেছেন? করেননি। 7টা স্টেটের মধ্যে যেখান দিয়ে রোহিঙ্গারা মায়ানমারের মানুষ আসে, 6টা স্টেটে এসআইআর হচ্ছে অনলি ফর ওয়েস্ট বেঙ্গল। কেন? কারণ আপনি 1.5 কোটি রোহিঙ্গা, 20 লাখকে 1.5 কোটি করেছেন। আপনারা টার্গেট করছেন এই ভারতের বহুত্ববাদকে, এই ভারতের ঐক্যকে টার্গেট করছেন। আর আমরা তৃণমূল কংগ্রেস সেই টার্গেট পূরণ হতে দিইনি। 19-এ নয়, 21-এ নয়, 22-এ নয়, 23-এ নয়, 24-এ নয়, 26-এ
সিপিএম আর কংগ্রেসের সাথে হাত মিলিয়ে 000 যেন না হয়ে যায় আবার। একেবারে শেষ প্রশ্ন, আপনারা দেখছেন লাইভ অনুষ্ঠান, আমাদের সঙ্গে রয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, কান্দির 4 বিধায়ক অপূর্ব সরকার। অপূর্বদা, আজকে 31শে অক্টোবর 1984 সালে আজকের দিনে ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, প্রয়াত হয়েছিলেন দেহরক্ষীদের গুলিতে। আজকের দিনের ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর প্রাসঙ্গিকতা, অনিবার্যতা, অনুপস্থিতির উপস্থিতি কতটা মনে হয় আপনার? দেখুন, আমরা খুব ছোট ছিলাম, পরে পড়েছি অনেক কিছু, তখন কলেজে পড়তাম, পড়েছি অনেক কিছু। মানে এক কথায় বলা যায় আয়রন লেডি। আজকের দিনে এটা প্রাসঙ্গিক এই কারণে, পেট্রোল পাম্পে তেল ভরতে গেছিলাম, গাড়িতে দেখলাম একজন সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে আছে, হাসি মুখে, দাড়ি চশমা লাগিয়ে, কি সুন্দর লাগছে, মনে যেন কোনো হিন্দি সিনেমার কোনো নতুন সিনেমা লঞ্চ হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখে মনে হলো কি জানেন, এই সেদিনের প্রধানমন্ত্রী, আমেরিকার 7ম নৌবহর, তার হুঙ্কার, বাংলাদেশের যুদ্ধ থামাতে হবে, 7ম নৌবহর পাঠালো। সেই আয়রন লেডি আমেরিকার প্রেসিডেন্টের কথায় গুরুত্ব দিলেন না। নতুন পূর্ব পাকিস্তানের নাম হলো বাংলাদেশ। নতুন রাষ্ট্রের জন্ম দিলেন, যার মাথা উঁচু করে ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরলেন সেই ইন্দিরা গান্ধী। ভারতের জন্য, অখণ্ডতার জন্য, সার্বভৌমিকতার জন্য যিনি প্রাণ বলিদান করেছেন, তাকে আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। আরেকজনের ছবি দেখলাম, ফোনেই শুধু ত্যাগ করলো, তো সঙ্গে সঙ্গে ভাই বন্দুক টন্দুক নিয়ে, বাচ্চারা যেমন সেই বাবা বকলে সেই কাঁদতে কাঁদতে মায়ের আঁচলের তলায় ঢুকে যায়, সঙ্গে সঙ্গে যুদ্ধ মুদ্ধ বন্ধ করে কোথায় চলে গেল, ছবি তুলতে, ব্যাস। এটাই তফাৎ, অ্যাকচুয়ালি এটাই তফাৎ ভারতবর্ষে। এই যে অখণ্ডতার কথা বললেন, আমার মনে হয় ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিনে, আমরা খুব ছোট, তার আগের দিন 19 উনি শেষ যে বক্তব্য রেখেছিলেন, তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধী যে আমার দেহের প্রতিটি রক্তবিন্দু এই দেশের, ভারতবর্ষের জাতীয় ঐক্য, সংহতি, অখণ্ডতার জন্য দরকার হলে দিয়ে যাব। অবশ্যই ইন্দিরা গান্ধী তো, আজকে কি সংকট মনে হচ্ছে না? আজকে দেখুন, একটা নানা ভাষা, নানা মত, পরিধান আলাদা, ভাষা আলাদা, খাবার আলাদা, ধর্ম আলাদা, আচার ব্যবহার আলাদা, এই যে একটা বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশনাল আমাদের মানুষের চলাফেরা, সমাজ, সোসাইটি, এক একটা সোসাইটি এক এক রকম। এটা হচ্ছে একটা, মানে ভারতবর্ষতে সব পাওয়া যাবে। এই ভারতবর্ষটাকে অখণ্ড রাখার জন্য যে আমাদের প্রবাদ প্রতিম মহানায়ক বলবো সবাইকে, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছিল, তাদের উত্তরসূরি হিসাবে তাদের সেই অখণ্ডতা বজায় রাখতে গান্ধীজিকেও প্রাণ দিতে হয়েছে। আজকের এই গান্ধী হত্যাকারীরা আজকে দেশের মসনদে বসে আছে, তারই উত্তরসূরি ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছে, রাজীব গান্ধী প্রাণ দিয়েছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে এই ভারতকে অখণ্ড রাখার, ভারতকে সংহতি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ববোধ কে ধরে রাখার, সার্বভৌমিকতাকে ধরে রাখার। আমার সংবিধানের ইকুয়ালিটি, জাস্টিস, ফ্র্যাটার্নিটি, মর্যাদা দিয়ে সংবিধান রক্ষা করেছে। অর্থাৎ আমার প্রাণের বিনিময়ে ভারতবর্ষের সংবিধান রক্ষা করেছি। এই ভারতবর্ষকে ভাঙতে দিইনি, এই ভারতবর্ষে পাঞ্জাবকে ভাগ হতে দিইনি, ভিন্দ্রানওয়ালেকে এই ভারতবর্ষ অ্যালাউ করেনি, লালডেঙ্গা লালথেনওয়ালাকে অ্যালাউ করেনি, প্রভাকরণকে অ্যালাউ করেনি, কোনোদিন অ্যালাউ করেনি। অর্থাৎ ভারতবর্ষের নিজস্বতা আছে, তাই সার্বভৌমিকতা, সংহতি, সম্প্রীতি, এটাই তো বহুত্বের মধ্যে ঐক্য, এটাই তো ভারতবর্ষের আত্মা, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাহলে এটাই তো আমরা ধারক বাহক, এই বাংলার মানুষ পথ দেখিয়েছে। আজ মুখ্যমন্ত্রীর লড়াই, এই যে এসআইআর এর লড়াই, এটাও তো বহুত্বের মধ্যে ঐক্যের লড়াই, ইউনিটি ইন ডাইভার্সিটির জন্য লড়াই। আমরা এসআইআর শুধু ভোটের জন্য নয়, আমার সংবিধানটা রক্ষা করতে হবে। সংবিধানের দুটো শব্দ, ধর্মনিরপেক্ষতা আর সেকুলারিজম,
বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কারা কেস করেছিল? হ্যাঁ, কারা কেস করেছিল? তাহলে ধর্মনিরপেক্ষ শব্দটা যারা তুলে দিতে চাইছে তাদের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী ছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে, আমরাও আছি। অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন মুখোমুখি অনুষ্ঠান, আমাদের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, কান্দির 4 বিধায়ক অপূর্ব সরকার। এই লাইভ অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য তাকে সবসময়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই লাইভ অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তার ব্যক্তিগত, এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল, দেখতে থাকুন। সবসময় আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ, চিত্রগ্রহণে রামপ্রসাদ এবং নসিব মোহাম্মদ। শুভরাত্রি, ভালো থাকবেন। সবাই ভালো থাকবে। চলো।